জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন আজকে পুরো ভিডিওটা। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন, আপনাদের ভালোও লাগবে শুনতে। আজকে ঠাকুর ঘর নিয়ে কিছু কথা থাকবে, ঠাকুর ঘরের পুজো নিয়ে কিছু কথা থাকবে, তুলসী তলায় যে আপনারা ধূপ দেখান, প্রদীপ দেখান, সেই বিষয়েও কিছু থাকবে আলোচনা। সঙ্গে থাকুন তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর রাখার একটা জায়গা থাকবেই, প্রত্যেকের ঘরে। যাদের ঠাকুর ঘর আছে আলাদাভাবে, তাদের ব্যাপারটা তো আলাদা, কিন্তু যাদের ঠাকুর ঘর নেই, একটা ঘরের মধ্যেই সবকিছু করতে হয়, তাদেরও কিন্তু এক সাইডে উত্তর পূর্ব দিক করে তাকেই হোক বা সিংহাসনের ওপরেই হোক ঠাকুর রাখতে হয় আলাদাভাবে, সম্পূর্ণ এক সাইডে এক ধারে রাখতে হয়। এটা হচ্ছে ঠাকুর রাখার নিয়ম। ঠাকুর মেঝেতে বসিয়ে রাখতে নেই, তাকের ওপরে অথবা সিংহাসনের ওপরে বসিয়ে রাখতে হয়, অথবা চৌকির ওপরেও বসিয়ে রাখতে পারেন, অথবা ইট বিছিয়ে তার উপরে শালু কাপড় পেতে ঠাকুর বসাতে পারেন আপনারা। যাদের একদমই রাখার মতো কোনো পজিশন নেই, চৌকি সিংহাসন তাক নেই, তারা সরাসরি মেঝেতে কিন্তু বসিয়ে দেবেন না। এটা তো গেল প্রথম কথা। এরপর ধূপ প্রদীপ জ্বালানোর নিয়ম আছে, ধূপকাঠি জ্বালানোরও কিন্তু নিয়ম আছে। সপ্তাহে দুদিন ধূপকাঠি একেবারেই জ্বালাতে নেই। এই দুদিন সব ধূপকাঠি জ্বালালে সংসারে খুব অমঙ্গল আসে। কোন দুদিনের কথা বলছি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তার আগে বলি প্রদীপ জ্বালানোর যে নিয়মটা। দেখুন, প্রদীপে তেল যখন আপনারা দেবেন, প্রদীপের তেল যেন উপচে পড়ে না যায়, এরকম ভাবে আপনারা তেল ঢালবেন। প্রদীপে সলতে দেবেন দুটো, একটা মুখে একটা বুকে। প্রদীপ কখনোই হাত দিয়ে বা ফুঁ দিয়ে নেভাবেন না। প্রদীপ যতক্ষণ জ্বলে ততক্ষণ জ্বলতে দেবেন। প্রদীপ জ্বালানোর সময় খেয়াল রাখবেন যেন দেশলাই জ্বালাতে গিয়ে আপনার হাত পুড়ে না যায়। প্রদীপ জ্বালাচ্ছেন যখন, প্রদীপ যেন নিভে না যায়, সেরকম ভাবে কিন্তু আপনাদেরকে প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালালেন, প্রদীপ দপ করে নিভে গেল, সেটা কিন্তু অমঙ্গল। ভালোভাবে কাঠি ধরিয়ে প্রদীপ জ্বালাবেন। এটা তো গেল প্রদীপ জ্বালানোর নিয়ম। এরপর যে কথাটা বলবো, ধূপকাঠি। ধূপকাঠি আপনারা ব্যবহার করছেন, এটা জানেন কিসের কিসের থেকে তৈরি? বাঁশ থেকে তৈরি। এই যে এই ধূপকাঠি বাঁশ থেকে তৈরি, বাঁশ যেদিন সেদিন পোড়াতে নেই, জ্বালাতে নেই। বিশেষ করে শনিবার, রবিবার, মঙ্গলবার বাঁশ জ্বালাতে নেই। তাই এই রবিবার মঙ্গলবার আপনারা ধূপকাঠি জ্বালাবেন না। ধূপ কিনতে পাওয়া যায় বাজারে, শুধু ধূপ বলবেন দশকর্মার দোকানে, ওদের কাছ থেকে পাবেন। ধূপ জ্বালাবেন, ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। অন্যান্য দিনগুলো জ্বালান, দেবতা ধূপকাঠি জ্বালালে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়, ঘর পবিত্র হয়। ধূপকাঠি জ্বালালে, প্রদীপ জ্বালালে ঘরে শুদ্ধতা আসে। তো আপনারা এই দুদিন মনে রাখবেন কথাটা। আর ধূপকাঠিও জ্বালাবেন যখন, তখন হাত দিয়ে ধূপ নেভাবেন না বা ফুঁ দিয়ে নেভাবেন না। ধূপ এইভাবে নিভিয়ে নেবেন। ঠাকুরকে যখন ধূপ দেখাবেন, তখন 3 বার, 5 বার অথবা 7 বার ধূপ দেখাবেন। ধূপ কাঠি যখন আপনারা জ্বালাবেন, তখন অবশ্যই এই কথাটা মনে রাখবেন, কটা ধূপকাঠি জ্বালবেন আপনারা। দেখুন, 4টে ধূপকাঠি জ্বালাতে পারেন। অনেকে বলে যে 3টে ধূপকাঠি জ্বালানো যাবে কি? হ্যাঁ, 3টে ধূপকাঠিও জ্বালানো যাবে।
ত্রিদেবের উদ্দেশ্যে 3টে ধূপকাঠি আপনি জ্বালাতে পারেন। যখন আপনারা মন্দিরে যাবেন তখন এই কুকুরের চেয়ে আবার কুকুর চেল্লাচ্ছে কেন রে ভাই? জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে কটা ধূপকাঠি ঠাকুরের কাছে জ্বালতে হয়, কোন দিন ধূপকাঠি জ্বালালে সংসারে পরিবারে অমঙ্গল নেমে আসে, দুর্ভাগ্যের শিকার হতে হয়। আজকে বিষয়, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আরো অনেক ভালো ভালো কথা থাকবে ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। দেখুন, আমাদের হিন্দু ঘরে প্রত্যেকের ঘরেই ঠাকুর ঘর থাকে, অথবা ঠাকুর রাখার জন্য আলাদা একটা স্থান থাকে। তুলসী মঞ্চও থাকে, তুলসী গাছ বসাতে হয়, টবেই হোক বা তুলসী মঞ্চ কিনতে পাওয়া যায়, তৈরি করা, পাথরের হয়, তারপর সিমেন্ট জমানো, সেটারও হয়। সেইখানে আমরা তুলসী গাছ বসাই, তুলসী মাতা রানীকে সেবা যত্ন করি। ঠাকুর ঘরেও যেখানে আমরা ঠাকুর রাখি, ঠাকুর রাখার দিক আছে। পূর্ব অথবা উত্তর দিক ঠাকুর রাখতে হয়। পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে ঠাকুর পুজো করতে হয়। মাতা তুলসী রানীকেও কিন্তু উত্তর বা পূর্ব দিকে রাখবেন আপনারা। আর উত্তর পূর্ব দিকে মুখ করেই কিন্তু তুলসী তলায় প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, প্রসাদ দেবেন, যা করেন করবেন, পুজো করবেন। খেয়াল রাখতে হবে যেন মুখটা সবসময়ের জন্য উত্তর অথবা পূর্ব দিকে থাকে। ঠাকুর ঘরে যখন আপনাদের একটা ঘরেই সবকিছু আপনাদের করতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো ঠাকুরকে মেঝেতে বসিয়ে রাখবেন না। যদি তাকে রাখা সম্ভব হয়, কাঠের তাকের উপরে রাখতে পারেন, অথবা সিংহাসন, কাঠের সিংহাসনের উপরে রাখতে পারেন, অথবা চৌকির উপরে রাখতে পারেন। এটাও যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে 4টে ইট পেতে তার উপরে শালু কাপড় পেতে সুন্দর করে পরিপাটি করে ঠাকুর দেবতাদের রাখবেন। সম্পূর্ণ মেঝেতে বসিয়ে রাখবেন না। ঠাকুর ঘরে অনেক নিয়ম আছে পুজো করার সময়। সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি ঠিকঠাক, আমাদের সংসারে পরিবারে সুখ আসে, আনন্দ আসে, শান্তি আসে, মনেও শান্তি আসে। তাই বলছি, পুজো করার সময় যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। যেমন ধরুন, ঠাকুর স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সেখানে যেন কখনো ঝুল না পড়ে, মাকড়সার জাল না করে। তারপর পিকচার থাকুক বা মূর্তি থাকুক, সুন্দর করে মুছে নিতে হয়, পরিষ্কার করে মুছে নিতে হয় পরিষ্কার কাপড় দিয়ে। যে কাপড়টা দিয়ে একবার মুছবেন সেটা যেন পরের বারে আর ব্যবহার করবেন না। সেটা ধুয়ে পরিষ্কার করে কেচে ধুয়ে শুকনো করে তারপর ব্যবহার করবেন। এরপর অনেকে দেখা যায় কি, ঠাকুরের কাছে প্রদীপ জ্বালায় যখন, একেবারে ঠাকুরের মুখের গোড়ায় প্রদীপ জ্বালায়। এটা একদম করা ঠিক নয়। একটু দূরে, অন্তত 1-1.5 হাত দূরে ঠাকুরকে প্রদীপ দেখাতে হয়, প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। প্রদীপ কখনো হাত দিয়ে বা ফু দিয়ে নেভাতে নেই। প্রদীপে সবসময় এমন ভাবে তেল দিতে হয়, তেলটা যেন উপচে পড়ে না যায়, গা বেয়ে যেন টপ টপ করে না টপে, সেটা মনে রাখতে হবে। প্রদীপ মাটিতে সরাসরি বসিয়ে দেওয়া যাবে না। প্রদীপের তলায় একটা রেকাব অথবা একটা পাতা হলেও প্রদীপের তলায় দেবেন, দিয়ে প্রদীপ বসাবেন। ধূপদানিও তাই, ধূপদানিও মেঝেতে বসিয়ে দিতে নেই, সরাসরি কোনো জায়গার উপরে বসাতে হয়। প্রদীপ যখন আপনারা জ্বালাবেন, যতক্ষণ জলে জ্বলতে দেবেন, কখনো ফু দিয়ে বা হাত দিয়ে নিভিয়ে দেবেন না। ঠাকুরকে যখন প্রদীপ দেখাবেন, ঠাকুরের একেবারে মুখের গোড়ায় নিয়ে গিয়ে প্রদীপ দেখাবেন না। একটু দূর থেকে, 1 হাত 1.5 হাত দূর থেকে
ঠাকুরকে প্রদীপ দেখাবেন, সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদীপ দেখাবেন। 5 বার 7 বার 9 বার যতবার খুশি আপনি সুন্দর করে ঘুরিয়ে প্রদীপ দেখাবেন। যখন আপনারা ধূপকাঠি জ্বালাবেন, ধূপকাঠি কি থেকে তৈরি জানেন? ধূপের যে কাঠিটা বাঁশ থেকে তৈরি, আর এই বাঁশ যেদিন সেদিন পোড়াতে নেই, জ্বালাতে নেই। তাই আমি বলবো সপ্তাহে 2 দিন আপনারা ধূপ কাঠিটা জ্বালাবেন না, রবিবার মঙ্গলবার। রবিবার মঙ্গলবার বাঁশ কাটতে নেই, বাঁশ জ্বালাতেও নেই। তাই এই 2টো দিন আপনারা পালন করবেন, ধূপ কাঠিটা ব্যবহার করবেন না। ধূপ কিনতে পাওয়া যায়, শুধু ধূপ দশকর্মা দোকানে আপনারা পাবেন। ধূপ বলবেন, ধূপ ওরা দিয়ে দেবে আপনাদেরকে। সেই ধূপ একটু দাম বেশি পড়ে ওই ধূপের, ওই ধূপ আপনারা ওই রবিবার মঙ্গলবার জ্বালাবেন। যখন আপনারা ধূপ জ্বালাবেন তখনও কিন্তু একই নিয়ম, ধূপ হাত দিয়ে বা ফুঁ দিয়ে ধূপ নেভাবেন না। ধূপ কাঠি বা ধূপ যখন ঠাকুরকে দেখাবেন তখন ওইরকম সুন্দর করে একটু দূর থেকে, 1 হাত অন্তত 1.5 হাত দূর থেকে, যদি না 1.5 হাত 1.5-2 হাত দূর থেকে সম্ভব হয় অন্তত 1 হাত দূর থেকে ঠাকুরকে দেখাবেন। সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে ধূপ দেখাবেন। ধূপ আপনারা এইভাবে ঠাকুরকে দেখাবেন, আপনাদের জীবনে খুব মঙ্গল হবে। তাহলে এমনিতেই জানেন তো, ধূপকাঠি বা ধূপ জ্বালালে সংসারে যে নেতিবাচকতা ওগুলো দূর হয়ে যায়, সংসারে শান্তি আসে, সুখ আসে, পবিত্রতা আসে, সংসার শুদ্ধ হয়, ঘর বাড়ি শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ধূপকাঠির এতটাই মাহাত্ম্য ধূপ জ্বালালে, ধূপ বা ধূপকাঠি জ্বালালে। আপনারা যখন তুলসী তলায় ধূপ দেখাতে যাবেন তখন তুলসী তলাতেও কিন্তু এই একই জিনিস খেয়াল রাখতে হবে। তুলসী তলায় যখন ধূপ বা প্রদীপ দেখাবেন আপনারা একটু দূর থেকেই কিন্তু দেখাবেন। যেমন ঠাকুর ঘরে ঠাকুরকে ধূপ, দেবতাদের ধূপ বা প্রদীপ দেখানোর যেরকম নিয়ম, তুলসী মাতাকেও কিন্তু প্রদীপ দেখানো বা ধূপ দেখানোর একটু নিয়ম ওই রকমই, একটু দূর থেকে 1-1.5 হাত দূর থেকে দেখাতে হয়। কখনোই যেন ঠাকুরের, মাতা তুলসী রানীকে তো আমরা, গাছকে আমরা ঠাকুর বলে মানি, মাতা তুলসী রানীর পাতায় বা ডালে যেন ধূপের ছ্যাঁকা লেগে না যায়, বা প্রদীপ একটু লেগে গেল হয়তো, কখনো না। এই ভুল করলে কিন্তু মহা পাপ হয়ে যাবে। মাতা তুলসী রানীকে যখন ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, তখন গলে বস্ত্র দিয়ে অবশ্যই কিন্তু ধূপ প্রদীপ দেখাবেন। আর ঠাকুর ঘরেও যখন ঠাকুর দেবতাদের প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, পুজো করবেন, তখন গলে বস্ত্র অবশ্যই দেবেন। আপনারা গলে বস্ত্র দিয়ে, এইভাবে গলে বস্ত্র দিয়ে তারপর আপনারা পুজো করুন বা ধূপ প্রদীপ করবেন। তো এভাবে আপনারা অবশ্যই পালন করুন, দেখবেন আপনাদের মঙ্গল হবে। আরো পুজোর ব্যাপারে অনেক কিছু নিয়ম আছে, যেমন ফুল, যে ফুল দিয়ে আমরা পুজো করি ঠাকুর দেবতার, সেই ফুল বাসি হয়ে যায়, 2-3 দিন ধরে পড়েই থাকে। হয়তো আর বৃহস্পতিবার দিন পুজো করা হয়েছে ফুল দিয়ে, ফুলগুলো পরের দিন তোলা হচ্ছে না, তারপরের দিনও তোলা হচ্ছে না, বা নতুন ফুল কিনে নিয়ে আসা হয়নি, বা বাড়িতে গাছে ফুল ফোটেনি, বা গাছ নেই, ফুল নেই, শুধু এমনি ঠাকুরের কাছে জল বাতাসা দিচ্ছেন, ধূপ দেখাচ্ছেন, প্রদীপ দেখাচ্ছেন, ফুল পড়েই থাকছে। কখনো না, বাসি ফুল সব সময় পরিষ্কার করে ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিতে হবে। ফুল ব্যবহার করারও কিন্তু পদ্ধতি আছে, নিয়ম আছে। তারপর ফুল যে জায়গায় ধুয়ে নেন আপনারা, ফুল নালির মধ্যে বা ড্রেনের মধ্যে ফুল ধোয়া জল ফেলতে নেই। ফুল ধোয়ার জলটা কোনো গাছের গোড়ায় বা প্রবাহিত জলে ফেলে দিতে হয়। যাদের পুকুর নদী কাছে নেই তারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। একটা নির্দিষ্ট গাছের গোড়ায় ফুল ধোয়া জলটা ঢেলে দেবেন। ঠাকুরের জল যেখানে দেবেন সেইখানেই কিন্তু ফুল ধোয়া জলও দেবেন। ফুল সবসময় চন্দনের ছিটে দিয়ে বা গঙ্গা জলের ছিটে দিয়ে
ঠাকুরকে অর্পণ করতে হয়। তো এইরকমই পুজোর ব্যাপারে অনেক কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে ভালো হয় খুব। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্ট করে আপনাদের কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন। আরো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করুন, জানান। আমি প্রেরণা পাবো, তাহলে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তাহলে আজকে আসছি, সঙ্গে থাকুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। এর পরের ভিডিওতে আমি একাদশী, পূর্ণিমা সময় একাদশী পালনের নিয়ম, যারা গৃহস্থ মানুষ, সংসারী মানুষ, তারা কিভাবে একাদশী পালন করবেন, পূর্ণিমায় কিভাবে পালন করবেন, ব্রাহ্মণ ছাড়া কিভাবে পূর্ণিমার পুজো করবেন, একাদশীর প্রতিটা একাদশীর মাহাত্ম্য আলাদা আছে, একাদশীর নাম আছে আলাদা আলাদা, আলাদা আলাদা মাহাত্ম্য আছে, সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাচ্ছি পরের ভিডিওগুলোতে। আসছি আজকে।